পুলিশ তার নিরপেক্ষতা, তার উর্দির মর্যাদা, একজন নিরাপত্তা মানুষকে দেওয়ার ক্ষেত্রে পুলিশের যে ভূমিকা থাকার কথা, সেই সমস্ত ভূমিকা থেকে বহু যোজন দূরে চলে গিয়েছে। মেরুদণ্ড তার নেই। যাদবপুরের ঘটনার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ হয়েছে। এই প্রতিবাদের সঙ্গে যুক্ত প্রতিবাদীদের হেনস্থা করবার জন্য নানা অংশের মানুষের ওপরে পুলিশি হেনস্থা চলে। অথচ এই তৎপরতার বিন্দু মাত্র যদি দেখাতো, তাহলে এই পরিমাণ পঞ্চায়েত লুট হয়ে যেত। শাসকের হয়ে একটা নির্মম আধিপত্য কায়েম করবার জন্য সরকারি নিরাপত্তা ব্যবস্থা পুলিশ সেটা একটা টুল, একটা যন্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে। স্যার, আমরা যেমনটা দেখতে পাচ্ছি যাদবপুর কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম যে ওম প্রকাশ মিশ্রকে হাসপাতাল থেকে ছাড়ার পর তিনি যখন যাদবপুর ইউনিভার্সিটিতে প্রবেশ করলেন, তার অফিসে ইভেন পুলিশ মোতায়েন করা রয়েছে। যেদিন সেই ছেলেটার সাথে ওরম অবস্থা হলো, গাড়ির তলায় চলে গেল ইন্দ্রানুজ, সেই দিন এই পুলিশ কোথায় ছিল? বারংবার এই প্রশ্ন উঠছে। পুলিশ তো দলদাস। মিউনিসিপ্যালিটি ইলেকশনের সময় পুলিশ কি করেছিল? পৌরসভা নির্বাচনের সময় পুলিশ কি করেছিল? এই যাবতীয় চুরি জচ্চুরি দুর্নীতির মাফিয়া রাজত্ব যা তৃণমূল কায়েম করেছে, গাদা গাদা মামলা, হাইকোর্টের অর্ডারে সিবিআই এর তদন্ত চলছে। এর প্রত্যেকটি ক্ষেত্রে আরজিকর কাণ্ডের পুলিশ কি করেছিল, এই প্রত্যেকটা যদি প্রশ্নের উত্তর পরপর সাজানো যায়, তাহলে দেখা যাবে যে পুলিশ তার নিরপেক্ষতা, তার উর্দির মর্যাদা, একজন নিরাপত্তা মানুষকে দেওয়ার ক্ষেত্রে পুলিশের যে ভূমিকা থাকার কথা, সেই সমস্ত ভূমিকা থেকে বহু যোজন দূরে চলে গিয়েছে। মেরুদণ্ড তার নেই। এখন এই পরিস্থিতিতে পুলিশ আরজিকর কাণ্ডের মতনই তখন যারা প্রতিবাদের রাস্তায় নেমেছিল, খেয়াল করে দেখুন, সেই সময়ে অল্প বয়সী ছেলে মেয়ে থেকে শুরু করে নানান অংশের পুরুষ এবং মহিলা যারা রাতের দখল নিয়েছিল, সারা দিন সারা রাত কলকাতা বা তার চারিদিকে নানান জায়গায় আন্দোলনের মধ্যে ছিল, তাদের উপরে পুলিশি হেনস্থা, নির্যাতন, মিথ্যা মামলা, এই সমস্ত কিছু হয়েছিল। আমাদের এই গত 12 বছর ধরে পশ্চিমবাংলার অভিজ্ঞতা তাই। পুলিশি হেনস্থা কাকে বলে? একটা কার্টুন ফরওয়ার্ড করবার জন্য অম্বিকেশ মহাপাত্রকে সেই যাদবপুর আবার ঘুরে ফিরে চলে আসে, তাকে থানাতে ডেকে নিয়ে গিয়ে হেনস্থা মামলা, মিথ্যা মামলা, এগুলো চলে। যাদবপুরের ঘটনার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ হয়েছে। নানা অংশের মানুষ রাস্তায় নেমেছেন। এই প্রতিবাদের সঙ্গে যুক্ত প্রতিবাদীদের হেনস্থা করবার জন্য ছাত্র ছাত্রী সহ নানা অংশের মানুষের ওপরে পুলিশি হেনস্থা চলছে। বারে বারে থানায় ডেকে পাঠানো হচ্ছে, রাত বিরেতে ডেকে পাঠানো হচ্ছে, রাত বিরেতে নোটিশ আসছে। অথচ এই তৎপরতার বিন্দু মাত্র যদি দেখাতো, তাহলে এই পরিমাণ পঞ্চায়েত লুট হয়ে যেত না, এই পরিমাণ মিউনিসিপ্যালিটি লুট হয়ে যেত না, মানুষের গণতান্ত্রিক অধিকার হারাতে হতো না, বিধানসভা ভোটে, লোকসভা ভোটে এত পরিমাণ চুরি জচ্চুরি দুর্নীতির দৌরাত্ম্য তৈরি হতো না। এই তো এখন তৃণমূলকে মারছে। প্রতিদিন তৃণমূলের নেতাদের সিকিউরিটি বাড়াতে হচ্ছে। তৃণমূল তাকেই নিজেকেই ভয় পাচ্ছে। যে কোনো সময় এত পরিমাণ বেআইনি রোজগার এদের আছে, ভেস্টেড ইন্টারেস্ট এমন যে কেউ সুস্থির অবস্থাতে একটা নিরুপদ্রব জীবন কাটানো তাদের কাছে আশঙ্কার হয়ে দাঁড়াচ্ছে। তাই এমন পরিস্থিতি, পুলিশের ঘেরাটোপে ছাড়া এক একটা কনভয়, মানে তো রাজরারা আগেকার দিনে যেরকম হতো, পাইক বরকন্দাজ নিয়ে বিশাল লটবহর নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে হতো। তৃণমূলের নেতাদের তো হাল তাই। একটা বিয়ে বাড়িতে গেলে 10খানা গাড়ির কনভয় থাকে তাদের সাথে। কেন? কিসের কারণের জন্য? আজকে কাগজ খুললেই দেখা যাবে, মিডিয়া চোখ রাখলেই দেখা যাবে যে এই কদিন আগে বেলঘরিয়াতে প্রকাশ্যে শুট আউট হয়ে গেল টেক্সবাগর ওখানে। তো এগুলো তো প্রতিদিনের ব্যাপার হয়ে গিয়েছে। পুলিশ এইসব ব্যাপারে কনসার্ন না। আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখা এটা ব্যাপার না। শাসকের হয়ে একটা নির্মম আধিপত্য কায়েম করবার জন্য সরকারি নিরাপত্তা ব্যবস্থা পুলিশ সেটা একটা টুল, একটা যন্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে। তার সমস্ত নিরপেক্ষতা, তার আইনে তার যে ভূমিকা, সেই ভূমিকাকে নস্যাৎ করছে তারা।
একটা চরম নির্লজ্জ অবস্থান নিয়ে সমস্ত প্রতিবাদী স্বরকে দমন করবার লক্ষ্যে তারা হেনস্থা করছে। এই যে ছাত্র নেতা সৃজনকে ডেকে নিয়ে গেল যাদবপুরে, গতকাল আমাদের এখানে 3টি ছাত্রকর্মী তাদের 8:30টার সময় থানায় গেছে, রাত 12টা 5 নাগাদ তাকে থানা থেকে ছেড়েছে। এর আগে এই ছেলেদেরকে ডেকেছিল 2 দিন আগে, সেদিনও ঘন্টা 2-3 রেখেছিল। কি তাহলে এ রাজ্যে প্রতিবাদ কেউ করতে পারবে না? বিরুদ্ধ মত কোথাও থাকতে পারবে না? তাহলে যা শাসক বলবে তাই মেনে নিতে হবে সমস্ত মানুষকে। তাহলে সমস্ত মানুষকে এটা মেনে নেওয়া ছাড়া যদি কেউ কোনো প্রতিবাদ করে, আর সেই প্রতিবাদ দমন করবার পদ্ধতি যদি তাকে বারে বারে পুলিশি হেনস্থার শিকার হতে হয়, মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার বন্দোবস্ত করা হয়, তাহলে কি বলতে হবে যে এই রাজ্যে গণতন্ত্র আছে? এ রাজ্যে গণতন্ত্র নেই। এ দেশে গণতান্ত্রিক পরিষদ বিজেপি, তার পেছনে RSS তারা ধ্বংস করছে। এ রাজ্যে একেবারে তার বন্ধু হিসেবে তৃণমূল তা ধ্বংস করছে। তো কাজেই রাজ্যের ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে গণতান্ত্রিক কাঠামো এটা বা গণতান্ত্রিক ভিত্তি, সেটা বড় বেশি বিপজ্জনক জায়গায় গিয়েছে। পুলিশের ভূমিকা আরো এই ধরনের ঘটনাগুলোতে সামনে চলে আসছে। আজকে যাদবপুরের ঘটনা তো সামনে আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সেদিন শুধুমাত্র যে SFI একা লড়াই করেছিল সেটা নয়, তৃণমূলে সেই দিন রাতেই মিছিল করেছিল, কিন্তু তৃণমূলের পক্ষ থেকে কাউকে পুলিশ তলব করেছে বলে এমনটা এখনো জানা যায়নি। পুলিশ তৃণমূলকে তলব করবে কেন? পুলিশ তো তৃণমূলকে গার্ড দেবে। পুলিশ তো তৃণমূলকে, এই যে এত কাউন্সিলর, এদের অধিকাংশ 95% বলা যেতে পারে বেআইনি ভাবে কাউন্সিলর হয়ে আছে। এই যে পঞ্চায়েত গুলো চালাচ্ছে, এগুলো বেআইনি পঞ্চায়েত, এগুলো কেউ জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসার লোক না। তো পুলিশ করিয়ে দিয়েছে। এই যে এত পরিমাণ বালি, গরু, কয়লা নিয়োগ, এই দুর্নীতি, একটা গাছের পাতা পড়লে পুলিশ চলে যাচ্ছে CPM এর লোকের বাড়িতে। আর এই এত পরিমাণ বেআইনি টাকা, কোটি কোটি টাকা, কয়েকশো কোটি টাকা বা হাজার হাজার কোটি টাকা, এই এত লুটপাট চললো, পুলিশ সব কটা থানার নাকের ডগায়। আইসিরা কেউ টের পেলেন না, SPরা কেউ টের পেলেন না, সরকারি আধিকারিক যারা আছেন, BDO SDO, তারা কেউ টের পেলেন না। গোটা সিস্টেমটা করাপ্ট হয়ে গিয়েছে এবং তৃণমূল অত্যন্ত যোগ্যতার সঙ্গে গোটা সিস্টেমটাকে করাপ্ট করেছে। এর মধ্যে কিছু মানুষ কি নেই যারা এটাকে মেনে নিতে পারছেন বা আছেন তেমন মানুষ, কিন্তু তাদের তো চাকরি থাকবে না, তাদেরকে ট্রান্সফার করে দিতে পারে এখানে ওখানে। নানান আক্রমণ পেশার জায়গাতেও আছে। কাজে অনেকে মনের মধ্যে গুমরালেও সেটা ভাষায় প্রকাশ করবার অবস্থা তাদের থাকে না, বা জনান্তিকে তারা বলতে পারেন, প্রকাশ্যে তারা বলতে পারেন না। কিছু প্রোটোকলও আছে, কিন্তু এই অন্যায় এটা চলছে, এটা ভয়ঙ্কর অন্যায় চলছে। গোটা সিস্টেমটাই এই অন্যায়ের উপরে দাঁড়িয়ে আছে। কাজে এই ধরনের একটা ব্যবস্থায় গণতন্ত্র থাকে নাকি? গণতন্ত্র থাকে না। আর এখানে সব থেকে বড় অস্ত্র হচ্ছে পুলিশ, তাকে ব্যবহার করা হচ্ছে। এদের নিজেদের দম নেই, নিজেদের ক্ষমতা নেই। মানুষের মন জয় করবার জন্য কতগুলো সস্তা জিনিস তারা ভেবে রেখেছে যে এটা করলেই বোধহয় হয়ে যেতে পারে, কিন্তু তার উপরও বিশ্বাস রাখতে পারছে না। যে আমি কন্যাশ্রীর উপর ভরসা রাখলাম, লক্ষ্মীর ভান্ডারের উপর ভরসা রাখলাম, তাহলে আমি তো স্বাভাবিক ভোটের দিকে যেতে পারি, আমার যখন এত অ্যাচিভমেন্ট আছে, কিন্তু আমি পাচ্ছি না কেন? মানুষের ভোটাধিকার প্রয়োগ, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ, মানবাধিকার, এগুলো লঙ্ঘন করতে হচ্ছে কেন? তাহলে শাসকের ভয় আছে যে জনগণের প্রতি তার বিশ্বাস নেই, ভরসা নেই, আস্থা নেই। তাহলে এই ভয় তাকে তাড়া করে বেড়াচ্ছে, এবং তার ভয় থেকে নিজেকে রক্ষা করবার প্রকৃষ্ট উপায় হিসেবে এই পুলিশ বাহিনীকে তারা ঢাল হিসেবে ব্যবহার করছে বা অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তাকে রক্ষা করবার একটা বাহিনী হিসেবে সরকারি এই পরিকাঠামোকে তারা ব্যবহার করছে, যেটা কোনো সভ্য জগতে গণতান্ত্রিক ব্যবস্থায় অত্যন্ত লজ্জার। সেই ধরনের একটা ঘটনাই তারা ঘটাচ্ছে। আমার একেবারে শেষ প্রশ্ন, এই যারা বাম সমর্থক, যেমন সৃজন ভট্টাচার্য বলুন বা আরো যাদের যাদের ডেকে পাঠানো হয়েছে, আপনাকেও আজকে ডেকে পাঠানো হয়েছে, এর পিছনে কারণটা কি হতে পারে? কারণটা হলো ওরা 26-এর নির্বাচন ভাবছে এখন।
তাহলে 26-এর নির্বাচনের আগে নিষ্কণ্টক একটা বাংলা টিএমসি আর বিজেপির জন্য, যাতে মানুষ এই দুটো দলের মধ্যে বিভাজিত হয়ে থাকতে পারে, আর কোনো 2, 3, 4, 5 থাকবে না। গোটা দেশের ক্ষেত্রে বিজেপির ভাবনা হচ্ছে এক, না যে এক তো আর হয় না। পৃথিবীতে কত রং, এই যে আকাশটা এক যে রঙের, সেই রঙের এই গাছপালা, সেই রঙের ঘর বাড়ি, সেই রঙের মানুষ, এরকমটা তো হয় না। তাহলে প্রকৃতি বৈচিত্র্যময়, তার নানান রূপ, নানান রং, তাহলে এক বলে কিছু হয় না। এখানে এরা যেটা করছে সেটা হচ্ছে 2, এই 2-এর মধ্যে ভাগ বাটোয়ারা করে নিয়ে থাকে। তাহলে এখানে 3, 4, 5 মানে বহুদলীয় রাজনৈতিক যে ব্যবস্থা সেইটা রাখা যাবে না। তাহলে মিডিয়া প্রাণান্তকর চেষ্টা করছে সারাটা বছর ধরে যে কোনো বিষয় ঘুরিয়ে ফিরিয়ে টিএমসি আর বিজেপির মধ্যে নিয়ে আসা। এখানে 24 সালের ভোটের মাত্র বলা যেতে পারে 2 মাসের মধ্যে মানুষ এক অভূতপূর্ব ঐতিহাসিক লড়াইয়ের সাক্ষী রইল। আরজিকর ঘটনাকে কেন্দ্র করে একটা অনেকেরই হিসেব, এটা 14ই আগস্ট রাত দখলের কর্মসূচিতে রাজ্যের 2 কোটি মানুষ প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিল। আচ্ছা, 2 কোটি মানুষ যদি রাস্তায় নেমে থাকে, তাহলে বাড়িতে থেকে তাকে সমর্থন করেছিল কত কোটি মানুষ? তাহলে এই দুটো যদি যোগ দেওয়া যায়, তাহলে পশ্চিমবাংলা 9.5 কোটি জনগণের মধ্যে তারা কত? তাহলে জল এক জায়গায় দাঁড়িয়ে নেই। এই 2 সরকার তারা কি করছে মানুষ তাদের অভিজ্ঞতায় আছে। ইয়াঙ্গার জেনারেশন তাদের সমস্ত স্বপ্ন, তাদের সমস্ত ভবিষ্যৎ এই 2 সরকার নষ্ট করে দিয়েছে। শিক্ষিত ছেলেপেলেদের টোটো চালাতে হচ্ছে, মাস্টার ডিগ্রি করবার পরে তাকে ওলা উবেরের বাইক চালাতে হচ্ছে, জোম্যাটোর খাবার ডেলিভারি করতে হচ্ছে। কাজ কোথায় আছে? সামাজিক সুরক্ষা নেই, নিরাপত্তা নেই, যৎসামান্য মাইনে, ঝুঁকিপূর্ণ কাজ। এটা জীবন। গ্রামকে গ্রাম উজাড় করে পরিযায়ী শ্রমিক চলে যাচ্ছে, তারপর সেখানেও কাজ না মেলায় আবার ফেরত আসছে। কাজ নেই, অথচ জীবনের খরচ বেড়ে গিয়েছে। এই সবটা মিলিয়ে আজকের নতুন প্রজন্ম তারাও মুখ ফিরিয়ে নিচ্ছে। এরকম অবস্থায় বামপন্থী পরিসর বাড়ছে। তার ফলে বামপন্থীদের ওপরে আক্রমণ এটা পরিকল্পনা মাফিক করা হচ্ছে, যে কোনো অবস্থাতেই পশ্চিমবাংলার রাজনীতির এই মেরুকরণ সেটাকে এস্টাবলিশ করতে হবে। সেখানে অন্য কোনো রাজনৈতিক শক্তি যাতে সামনে না আসতে পারে তার বন্দোবস্ত করতে হবে। এইটা দমানোর একটা প্রক্রিয়া হচ্ছে যে ওকে মামলা দাও, দমন করবার জন্য পুলিশি হেনস্থা চালাও, আক্রমণ করো। রাজনৈতিক ভাবে আক্রমণ একরকম, মানে এসব না, তাকে ফিজিক্যালি অ্যাসাল্ট করো, ভয়ের পরিবেশ তৈরি করো, মিথ্যা মামলায় জড়িয়ে রাখো, পুলিশি হেনস্থা, আক্রমণ, অত্যাচার, একটা ভয়ের পরিবেশের মধ্যে দিয়ে যাতে অন্য কোনো প্রতিবাদী কণ্ঠস্বর না থাকে, প্রতিবাদ ধ্বনিত হতে না পারে, মানুষকে ঐক্যবদ্ধ করতে না পারে, তার জন্য এই পুলিশি হেনস্থাকে ব্যবহার করা হচ্ছে।